বৈশাখী দেবী তার স্বামী মদন বাবু এবং ছেলে প্রীতমের সঙ্গে বাস করে। প্রীতম বিবাহ উপযোগী হয়ে যাওয়ায় তারা প্রীতমের জন্য সুপাত্রীর সন্ধান করতে থাকে। একদিন তারা গুনগুন নামে একটি খুবই সুন্দর দেখতে মেয়ের সন্ধান পায়। তাই প্রীতম তার বাবা মাকে সঙ্গে নিয়ে গুনগুনকে দেখতে চলে যায়। গুনগুন দেখতে অপূর্ব সুন্দরী ছিল। তার সুন্দর রূপ যে কোনো কারোর নজর খুব সহজেই কেড়ে নিতে পারে। গুনগুনকে দেখা মাত্রই প্রীতম এবং তার বাবা মায়ের খুবই পছন্দ হয়ে যায়। আপনার মেয়ে তো খুব সুন্দর দেখতে দিদি, অপূর্ব সুন্দর দেখতে, একেবারে যেন পরীর মতো। আপনার মেয়ের সঙ্গে আমার ছেলেকে কিন্তু দারুণ মানাবে। আমার মেয়ে যে শুধু দেখতে সুন্দর তা নয়, আমার মেয়ে দেখতে যেমন সুন্দর তেমনই সুন্দর রান্না বান্নাও করতে পারে। বাড়ির কাজ আমার মেয়ে ঠিক মতো করতে পারে না ঠিকই, কিন্তু রান্না বান্না নিয়ে আমার মেয়েকে কখনো কিছু বলতে হয় না। দারুণ সুন্দর খাবার বানায়। জামা, এখন তোর পছন্দের কিছু একটা তাড়াতাড়ি করে বানিয়ে নিয়ে চলে আয় তো। এই শুনে গুনগুন খুবই লজ্জা পেয়ে যায় এবং সেখান থেকে উঠে রান্নাঘরের দিকে চলে যায়। কিছুক্ষণের মধ্যেই গুনগুন সকলের জন্য গরম গরম মুচমুচে পকোড়া বানিয়ে নিয়ে চলে আসে। গরম গরম চিকেন পকোড়ার গন্ধে সকলের খিদে পেয়ে যায়। বিশেষ করে মদন বাবু লোভ সামলাতে না পেরে টপাটপ পকোড়া খেতে শুরু করে দেয়। সত্যি এই পকোড়াগুলো খেতে দারুণ হয়েছে, যেমন টেস্টি তেমনই মুচমুচে। গিন্নি, তুমি এখনো বসে আছো কেন? খেয়ে দেখো, আমাদের হবু বৌমার হাতের পকোড়া যে খাবে সে একেবারে পাগল হয়ে যাবে। কে পাগল হবে তা জানি না, কিন্তু তুমি পকোড়া খেয়ে পাগল হয়ে গেছো সেটা দেখেই বোঝা যাচ্ছে। আস্তে খাও, এত বেশি পকোড়া খাওয়া ঠিক নয়। তুমি তো ডায়াবেটিসের রোগী, তুমি ভুলে গেছো? সত্যি এই পকোড়াগুলো খেতে দারুণ হয়েছে। দেখেছো তো মা, তুমি পকোড়া খাইয়ে তোমার শ্বশুর মশাইকে এখন থেকেই বশ করে নিয়েছো। প্রীতমেরও গুনগুনের হাতের পকোড়া খেয়ে খুবই ভালো লাগে, কিন্তু প্রীতম গুনগুনকে দেখে লজ্জা পাওয়ায় সে খুব বেশি পকোড়া খেতে পারে না, কারণ গুনগুন বারে বারে প্রীতমের দিকেই তাকাতে থাকে আর এর ফলে প্রীতম খুবই লজ্জা পায়। কিন্তু মদন বাবু একইভাবে পকোড়া খেতেই থাকে। নিজের বাবাকে এরকম ভাবে পকোড়া খেতে দেখে প্রীতমের খুবই খারাপ লাগে। তাই প্রীতম বলে, বাবা তুমি আর কত পকোড়া খাবে? আর খেও না, অনেক খেয়েছো তো। আজকে আমি কারোর কথা শুনবো না, এই সমস্ত পকোড়া খেয়েই তবে আমি বাড়ি যাব। আর হ্যাঁ, বিয়ের পরে কিন্তু আমি আমার বৌমার হাতের এই মুচমুচে পকোড়া প্রত্যেকদিন খাবো বলে দিলাম। দুটো করে হলেও আমি কিন্তু রোজ খাবো, তখন কিন্তু আমাকে কেউ কিছু বলতে পারবে না বলে দিলাম। মদন বাবুর কথা শুনে সকলে হাসতে থাকে। এভাবে দুই পরিবারের সহমতে প্রীতম এবং গুনগুনের বিয়ে ঠিক করা হয়। প্রীতম এবং তার পরিবার বিয়েটা 2 মাস পরে ফেলতে চাইলেও গুনগুনের মা বড্ড বেশি তাড়াহুড়ো করে। তাই মাত্র 1 সপ্তাহের মধ্যেই প্রীতম এবং গুনগুনের বিয়ে ঠিক হয়। বিয়ের পর গুনগুন শ্বশুর বাড়িতে চলে যায়। মা, আমাকে রান্নাঘরটা দেখিয়ে দিন, আর কি কি রান্না করতে হবে আমাকে বলে দিন, আমি সমস্ত কিছু রান্না করে দেব। আরে বৌমা, আমি জানি তুমি রান্না করতে ভালোবাসো, কিন্তু তাই বলে তুমি শ্বশুর বাড়িতে সবেমাত্র এলে আর তুমি এখনই রান্নাঘরে ঢুকে পড়বে? একদমই না। বাড়িতে কত লোকজন ভর্তি আছে, সবার জন্য তুমি এত বেশি খাবার রান্না করতে পারবে না। কিছুদিন পর থেকে তুমি দায়িত্ব নিও, কেমন? দেখুন না বাবা, মা আমাকে রান্নাঘরে যেতেই দিচ্ছে না। আমি তো ভাবলাম আপনার জন্য আজকে আমি মুচমুচে পকোড়া বানাবো। আমি জানি আপনি আমার হাতের পকোড়া খেতে ভালোবাসেন। কি আর করা যাবে বৌমা, এই বাড়িতে তোমার শাশুড়ি মা যা বলে সেটাই চলে। এই বাড়ির চেয়ারম্যান তো তোমার শাশুড়ি মা, তাই তোমার শাশুড়ি মা যা বলছে তোমাকে সেটাই শুনতে হবে। শোনো বৌমা, এখন কোন রকমের অয়েলি খাবার বানাতে হবে না। এমনি তোমাদের বিয়ের জন্য 1 সপ্তাহ ধরে আমরা সবাই রিচ ফুড খেয়েই এসেছি, আর বাড়িতে এখন অনেক লোকজন আছে। আমাদের আত্মীয় স্বজন হোলির পরেই সবে বাড়ি ফিরবে। তুমি এক কাজ করো, হোলির দিনে আমাদের বাড়ির আত্মীয় স্বজনকে রান্না বান্না করে খাওয়ানোর দায়িত্ব তোমার। এবার তুমি খুশি তো? দূর বাবা, হোলি তো এখন 1 সপ্তাহ মতো বাকি। এখন তাহলে আমাকে পকোড়া বানিয়ে সবাইকে খাওয়ানোর জন্য 1 সপ্তাহ অপেক্ষা করতে হবে? ভেবেছিলাম বিয়ের পরে এদের সবাইকে আমার হাতের পকোড়া খাইয়ে নিজের কাজ মিটিয়ে এখান থেকে পালিয়ে যাব। কেন জানি না এদেরকে আমার খুব চালাক মনে হচ্ছে। আমি হয়তো একা একা এদেরকে সামলাতে পারবো না। মাকে একবার ফোন করি। এই বলে গুনগুন তার ঘরে গিয়ে দরজা বন্ধ করে নিজের মায়ের সঙ্গে ফোনে কথা বলতে থাকে। ঠিক আছে, বেশি তাড়াহুড়ো করার তো দরকার নেই। মাত্র 1 সপ্তাহ। 1 সপ্তাহ পর হোলির দিনে আমি তোর শ্বশুর বাড়িতে চলে যাব। তারপর আমরা দুজনে মিলে এমন পকোড়া খাওয়াবো যে সবাই পাগল হয়ে যাবে, আর তারপরেই আমরা বড়লোক হয়ে যাব। তুই কিন্তু খুব সাবধানে থাকিস। আর এই 1 সপ্তাহের মধ্যে একবারও বাইরে যাওয়ার দরকার নেই। আমি তাহলে হোলির দিনে অন্য শহরে চলে যাওয়ার টিকিটটাও কেটে রাখছি। হ্যাঁ মা, যা করতে হবে খুব সাবধানে করতে হবে। এর আগের বাড়ি কিন্তু আমরা মূর্তি মূর্তি বেঁচেছি, আর এদের বাড়িতে এখন অনেক লোকজন ভর্তি। ভেবেছিলাম 3 জন মানুষকে হ্যান্ডেল করা খুব একটা মুশকিল হবে না,
কিন্তু এখন তো এদের বাড়িতে প্রায় 30 জন মানুষ আছে, লোকজন আত্মীয় স্বজন ভর্তি, খুবই বুঝে শুনে আমাদেরকে পা ফেলতে হবে। এমন সময় সেখানে প্রীতম চলে আসে, আর প্রীতমকে দেখতে পেয়ে গুনগুন কথা বলা বন্ধ করে দেয়। সে যেন একটু চমকে ওঠে। কি গো, কার সঙ্গে কথা বলছো? মনে হচ্ছে বড় কোনো মিশন সাকসেসফুল করতে যাচ্ছ। এত সিরিয়াস ভাবে কথা বলছো তুমি? তোমাকে তো এরকম সিরিয়াস আগে কখনো দেখিনি। না না, আমি আসলে মায়ের সঙ্গে কথা বলছিলাম। হোলির দিনে আত্মীয় স্বজনদের খাওয়ানোর দায়িত্ব মা তো আমার উপরে দিয়েছে। আমি হোলির দিনে পকোড়া বানিয়ে সবাইকে খাওয়াবো, আর আমি মাকেও হোলির দিনে আমাদের বাড়িতে আসতে বলেছি। মা এখানে থাকলে আমার একটু হেল্প হয়ে যাবে। হ্যাঁ, একদম একদম, তোমার মাকে ডেকে নাও না, কোনো অসুবিধা নেই। আর তাছাড়া তোমার মা না আসলে কিভাবে হবে? তোমার মাকে তো আসতেই হবে, মানে সব আত্মীয় স্বজন বাড়িতে থাকবে, তোমার মা না থাকলে হয়? এভাবেই দেখতে দেখতে 1 সপ্তাহ কাটে। গুনগুন এবং তার মা যেই দিনটার জন্য অপেক্ষা করছিল, সেই দিন এবং সঠিক সুযোগ তাদের কাছে চলে আসে। হোলির দিন সকালবেলা গুনগুনের মা মোহিনী দেবী গুনগুনের শ্বশুর বাড়িতে চলে আসে। এই দেখে গুনগুন খুবই খুশি হয়। গুনগুন এবং তার মা সকলের জন্য পকোড়া বানাবে বলে রান্নাঘরে ঢুকে পড়ে। দরজাটা বন্ধ করে দে, যাতে কেউ রান্নাঘরে আসতে না পারে, না হলে আমরা আমাদের মতো করে পকোড়া বানাতে পারবো না। আজকের দিনটা কিছুতেই হাতছাড়া করা যাবে না। আজকে এদেরকে লুটে পুটে ট্রেনে করে অন্য শহরে পালিয়ে যেতে হবে। টিকিট তো কাটাই আছে। হ্যাঁ মা, দাঁড়াও, আমি এক্ষুনি দরজা বন্ধ করে দিচ্ছি। এই নাও, তুমি তাড়াতাড়ি এবার পকোড়া বানানোর জন্য যা যা করতে হয় করো তো। পেঁয়াজ লঙ্কা কেটে নাও আগে। এই বলে গুনগুন রান্নাঘরের দরজা বন্ধ করে দেয়। খুবই তাড়াহুড়ো করে পকোড়া বানানোর চেষ্টা করতে থাকে। মা, এবার ভাং মিশিয়ে দিচ্ছি। এই দেখো, এতটা মিশিয়ে দিলাম। হবে তো নাকি আরো দেব? অনেকটা তো পকোড়া বানাতে হবে। আরে না না, এত কম দিলে কি করে হবে? যতটা ভাং আছে সব মিশিয়ে দে, কারণ অনেক বেশি পকোড়া বানাতে হবে। আর ভাঙের পরিমাণ বেশি না দিলে আমরা আমাদের কাজ করতে পারবো না। বাড়িতে অনেক লোকজন আছে, তাই খুব সাবধান কিন্তু। দে দে, আরো বেশি করে দে, তাড়াতাড়ি কর। তখনই সেখানে গুনগুনের শাশুড়ি মা বৈশাখী দেবী চলে আসে। কি হলো? রান্নাঘরের দরজা ভেতর থেকে বন্ধ কেন? বৌমা, দরজাটা খোলো না। এই শুনে গুনগুন খুবই ভয় পেয়ে যায়, আর সে তাড়াতাড়ি করে দরজাটা খুলে দেয়। দরজা বন্ধ করে তোমরা রান্না করছো? রান্না করতে গেলে আবার দরজা বন্ধ করতে হয়? আরে দিদি, আপনি বাড়িতে এসে কারোর সঙ্গে দেখা করলেন না, সোজা রান্নাঘরে চলে এলেন। বৌমা, এটা কিন্তু ঠিক না। তোমার কোনো সাহায্য লাগলে তুমি আমাকে বলতে পারতে। তোমার মাকে রান্নাঘরে নিয়ে চলে এলে কেন? আরে না না, কোনো অসুবিধা নেই। আমি আমার মেয়ের হাতে হাতে একটু সাহায্য করে দিচ্ছিলাম। কোনো ব্যাপার নয়। আমাদের পকোড়ার ব্যাটার একদম তৈরি করা হয়ে গেছে, এবার শুধু তেলে ভেজে নেব, হয়ে যাবে। আচ্ছা বৌমা, তুমি কি শুধু পকোড়া বানাবে নাকি আরো কিছু বানাবে? আমি ভাবছিলাম মিষ্টি কিছু বানালেও তো ভালো হতো। পায়েস বানাতে পারো তো তুমি? তাহলে অল্প করে একটু পায়েস বানিও। আসলে আমি কিন্তু আজকে পকোড়া খাবো না, কারণ এমনিতেই কাল থেকে আমার পেটটা খারাপ। তাই জন্য আমি অন্য কোনো খাবার থাকলে খেয়ে নেব। এরকম বললে তো হবে না মা, আমার হাতের পকোড়া সবাইকে খেতে হবে। যতই হোক, আজকে শ্বশুর বাড়িতে এসে আমি প্রথমবার রান্না করছি, আর আপনি বলছেন আমার হাতের পকোড়া খাবেন না? আমার কিন্তু মন খারাপ হয়ে যাবে এবার। আমি আপনার জন্য মাইক্রো ওভেনে পকোড়া বেকড করে দেব, তাহলে আর আপনার কোনো অসুবিধা হবে না, ঠিক আছে? আচ্ছা বাবা, ঠিক আছে। পকোড়া বানিয়ে বাইরে নিয়ে চলে এসো, আমরা সবাই অপেক্ষা করছি। এই বলে বৈশাখী দেবী সেখান থেকে চলে যায়। গুনগুন এবং তার মা দুজনে আবার পকোড়া ভাজতে শুরু করে দেয়। কিছুক্ষণের মধ্যেই তাদের পকোড়া ভাজা হয়ে গেলে তারা পকোড়াগুলো নিয়ে বাইরে চলে যায়। নে নে, এক এক করে গড়পত্তা সবাইকে পকোড়া খাইয়ে দে। দেখবি কেউ যেন কোনো রকম ভাবে বাদ না পড়ে যায়। কাউকে ছাড়বি না, সবাইকে পকোড়া আজকে খাওয়াতেই হবে। এভাবেই একে একে তারা সবাইকেই পকোড়া খাওয়াতে থাকে। সেই ভাং মেশানো পকোড়া খেয়ে সকলেই বেতাল হয়ে যায়, কারোর কোনো হুঁশ থাকে না। সবাই যেন পাগলের মতো শুধুই হাসতে থাকে। পকোড়াতে অতিরিক্ত পরিমাণে ভাং মেশানো থাকার ফলে সবাই নেশার ঘরে আচ্ছন্ন হয়ে পড়ে, তাই এক একজন এক এক রকমের কাণ্ড ঘটাতে থাকে। মা, এদের সবাইকে তো পকোড়া খাইয়ে দিয়েছি, কিন্তু প্রীতম আর ওর বাবা মাকে তো দেখতে পাচ্ছি না। ওরা তিনজন কোথায়? ওরা তিনজনই তো মেন। মানে কোথায় গেল ওরা? ভালো করে সারা বাড়িতে খুঁজে দেখ। বাড়িতেই তো থাকবে, আবার কোথায় যাবে? বাথরুমে আছে কিনা দেখেছিস একবার? এমন সময় সেখানে প্রীতম, মদন বাবু এবং বৈশাখী দেবী তিনজনেই পুলিশের পোশাক পরে চলে আসে। তাদেরকে পুলিশের পোশাক পরে থাকতে দেখে গুনগুন এবং তার মা দুজনেই প্রচন্ড পরিমাণে ভয় পেয়ে যায়। কি, আমাদেরকে দেখে অবাক হচ্ছ তাই তো? ঠিকই দেখছো, আমরা তিনজনেই পুলিশ অফিসার। তবে প্রীতম আমার ছেলে নয়, কিংবা মদন বাবু আমার স্বামী নয়। এই টোটালটাই একটা নাটক ছিল, তোমাদেরকে ফাঁদে ফেলার নাটক।
অনেকজনকে নিজের জালে ফাঁসিয়েছো, ভাঙ পকোড়া খাইয়ে সবাইকে বেতাল করে দিয়ে তোমরা সবার বাড়ি থেকে চোর ডাকাতি করে পালিয়ে যাও। পুরো শহরটাকে তোমরা একেবারে তছনছ করে দিচ্ছ। পুলিশ ফোর্স তোমাদের অনেক খোঁজার চেষ্টা করেছে, কিন্তু কিছুতেই তোমাদেরকে ধরতে পারেনি। তাই শেষ পর্যন্ত এই দায়িত্বটা আমরা 3 জনে নিয়েছিলাম। আর এখানে যাদেরকে দেখছো তারা কেউ আমাদের আত্মীয় স্বজন নয়, এটা তো ভাড়া করা লোকজন। এদেরকে শুধুমাত্র নাটক করার জন্য এই বাড়িতে রাখা হয়েছিল। তোমরা নিজেদের জালে ফেসে গেছো। চলো এবার জেলের মধ্যে বসে বসে মা মেয়ে দুজন ভাঙ মেশানো পকোড়া বানাবে আর খাবে। এই শুনে গুনগুন এবং তার মা প্রচন্ড ভয় পেয়ে যায়। আসলে গুনগুন এবং তার মা দুজনে দাগী ক্রিমিনাল ছিল। তারা ধনী ব্যক্তিদের নিঃস্ব করে দেওয়ার এক অদ্ভুত পন্থার উদ্ভাবন করেছিল। গুনগুন দেখতে সুন্দর হওয়ায় সে খুব সহজেই যে কোনো ধনী ছেলেকে নিজের জালে ফাঁসিয়ে নিত, আর সেই ছেলেকে বিয়ে করে তাদের বাড়িতে চলে যেত। শ্বশুর বাড়িতে যাওয়া মাত্রই গুনগুন সবাইকে ভাঙ মেশানো পকোড়া খাইয়ে দিত। আর সবাই যখন নেশার ঘরে আচ্ছন্ন হয়ে পড়ত, সেই সুযোগে গুনগুন তাদের বাড়ি থেকে সোনা গহনা টাকা পয়সা সমস্ত কিছু হাতিয়ে নিয়ে পালিয়ে যায়। কিন্তু আজকে গুনগুন এবং তার মা দুজনেই ধরা পড়ে। তারা সেখান থেকে পালিয়ে যাওয়ার চেষ্টা করলেও কিছুতেই পালাতে পারে না। বৈশাখী দেবী তাদের দুজনকে ধরে ফেলে। অনেক পালিয়ে বেরিয়েছিস, আর নয়, চল এবার থানায় চল। এই এদেরকে গাড়িতে তোলো। এভাবেই গুনগুন এবং তার মাকে পুলিশ ধরে নিয়ে চলে যায়। এরকম সাহসিকতা দেখানোর জন্য প্রীতম, বৈশাখী দেবী এবং মদন বাবুকে সরকার থেকে পুরস্কৃত করা হয়।